সিভিল সার্ভিসের রিটেন এক্সাম শেষ করে বের হয়েছি। গেটে দেখা হলো ছোটো বোনের সাথে। তাকে জিজ্ঞেস করলাম সে কতটুকু লিখেছে। আমি তো খুব খুশি মনে বললাম যে আমি 60 পেজ লিখেছি। সে তখন আমাকে হতভম্ব করে দিয়ে বলে উঠলো সে লিখেছে 90 পেজ, অর্থাৎ সে আমার চেয়ে 1.5 গুণ বেশি লিখেছে। শুধুমাত্র এই পরীক্ষা না, আমি আমার জীবনে যত পরীক্ষা দিয়েছি, বিশেষত সাহিত্যের ছাত্র হওয়ার কারণে আমাদেরকে প্রচুর লিখতে হতো। তো দেখা গেছে যে আমি নিজে যতটুকু লিখতে পারি আমার বন্ধুবান্ধবেরা তার চেয়ে অনেক অনেক গুণ বেশি লিখতে পারে। তো সেটা নিয়ে আমার সবসময় একটা মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করতো, এবং অবাক হয়ে যেতাম যে কিভাবে এটি সম্ভব। আমি এত কষ্ট করে এত ধাক্কাতে ধাক্কাতেও পুশ করে কি করতে পারি না, নিজের হাতের স্পিড বাড়াতে পারি না, হাতের মধ্যে প্রচণ্ড রকম ব্যথা করে। আর পরীক্ষা শেষ পর্যায়ে তো সেটা বলার অপেক্ষা রাখে না। একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে খাতাগুলোর লেখাগুলো কি হয়ে যায়, কাকের ট্যাং কিংবা বকের ট্যাং হয়ে যায়। এবং আমার জন্য এটা বিস্ময়কর ছিল যে স্যারেরা খাতাগুলো দেখেন, তারা আসলে শেষের পৃষ্ঠাগুলো কিভাবে দেখেন আল্লাহ মালুম। তো সবসময়ই সেই বিষয়গুলো নিয়ে যখন ভাবতে ভাবতে একটা পর্যায়ে এসে যখন স্নাতকের শেষের দিকে চলে আসছিলাম, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের দিকে চলে আসছি, তখন হঠাৎ করে চিন্তা ভাবনা শুরু করলাম যে আসলে আমার রাইটিংয়ের প্রবলেমটা কীভাবে সলভ করা যায় এবং আমার সমস্যার জায়গাটা কোন জায়গায়। তো অবশেষে নিজের সমস্যার জায়গাগুলো আইডেন্টিফাই করতে পেরেছিলাম এবং সেই ব্যাপারটাই শেয়ার করবো, অর্থাৎ হ্যান্ড রাইটিংয়ের যে সমস্যাগুলো, কীভাবে হ্যান্ড রাইটিংটাকে ইমপ্রুভ করা যায় এবং হ্যান্ড রাইটিংয়ের স্পিড বাড়ানো, এবং পাশাপাশি আমাদের হ্যান্ড রাইটিংয়ে আমাদের যে হাতে ব্যথা করে বা সব কিছু, সেই সমস্যাগুলো কেন হয়, সেই বিষয়গুলো বিস্তারিত বলার চেষ্টা করবো আজকের ভিডিওতে। সো ওয়েলকাম টু এ নিউ কন্টেন্ট অফ থটস হাউস। কীভাবে হাতের লেখা ইমপ্রুভ করা যায় বা হাতের লেখা সুন্দর করা যায়, সেই আলোচনায় যাবার আগে আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করব যে আমি নিজের যে সমস্যাগুলো আইডেন্টিফাই করেছিলাম সেগুলো নিয়ে প্রথমে কথা বলবো। প্রথমত যে ব্যাপারটা আমাকে একজন রাইটিং স্পেশালিস্ট আমাকে যে ব্যাপারটা বললেন সেটা হচ্ছে যে আমি আমার লাইফে যখন হাতের লেখা শুরু করেছিলাম তখন আমি একটু বড় ভুল করেছিলাম। সেটি হচ্ছে গিয়ে কি, যে আমি লেখার সময় আমি সবসময় কী করেছি, আমার রিস্ট অর্থাৎ হাতের মাসলগুলো ইউজ করছি বেশি, নট দ্য এলবো মাসল অর্থাৎ শোল্ডার মাসলগুলো ব্যবহার করছি না। মানে আমি পুরাই হতভম্ব হয়ে গেছি। ব্যাপারটা কি, আসলে দেখেন আমরা যখন লিখি কিংবা ড্রয়িং করি, ড্রয়িংয়ের সাথে লেখার মধ্যে একটা পার্থক্য আছে। ড্রয়িংয়ের সময় কী করতে হয়, হাতের মধ্যে ব্রাশ নিয়ে পেন্টিং করার সময় কী করতে হয়, হাতের রিস্টটা অনেক বেশি মুভমেন্ট করে। বাট এখন আমরা সিমিলারলি কী করি, বেশিরভাগ শিক্ষার্থীরাই যে কাজটা করি, যারা লেখার সময় আমরা যে কাজটি করি সেটি হচ্ছে আমরা সেই পেন্টিংয়ের মধ্যে আমরা রিস্ট প্রচুর বেশি ব্যবহার করি। সেই কারণে কী হয়ে যায়, আমাদের হাতে বেশি ব্যথা করে। তো সেই রাইটিং স্পেশালিস্ট আমাকে যেটি বলেছিলেন সেটি হচ্ছে যে আমরা যদি লেখার সময় হ্যান্ড শোল্ডারটাকে ইউজ করতাম, অর্থাৎ আমরা লেখার সময় যদি এই শোল্ডারটাকে বেশি মুভ করতাম, রিস্টটাকে কম মুভ করাতাম, মানে এইভাবে যদি হাতের লেখাটাকে আমি যদি শিখতাম, তাহলে যে ব্যাপারটা দাঁড়াতো, এই মাসলের চেয়ে, রিস্ট মাসলের চেয়ে শোল্ডার মাসলটা অনেক বেশি পাওয়ারফুল। তো সেক্ষেত্রে দেখা যায় যে কি হাতের মধ্যে যে অনেকক্ষণ লেখার পরে যে ব্যথাটা হয়, সেই ব্যথাটা কম কাজ করে বা বেশিক্ষণ লেখা যায় ব্যথা ছাড়া। তো সেটা আসলে আমার পক্ষে চেঞ্জ করাটা হঠাৎ করে আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল। আসলে কি শোল্ডার মাসল ইউজ করে এভাবে লেখা সম্ভব কিনা। সো আমি যে কাজটা করেছিলাম, আমি যেহেতু বাঁ হাত দিয়ে লিখি, আমি চেষ্টা করেছিলাম কিছুদিন যাতে ডান হাত দিয়ে শোল্ডার দিয়ে এভাবে লেখা যায় কিনা। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছিল লেখা সম্ভব। তো আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো যে আপনারা আবার এখন এই কাজটা প্র্যাকটিস করতে যায়েন না, বাট আপনাদের নেক্সট জেনারেশন যারা নতুন করে হাতের লেখা শিখবে তাদের সাথে আপনারা ব্যাপারটা শেয়ার করতে পারেন যে তারা যদি শোল্ডার মাসলটা ইউজ করতে পারে তাহলে লেখার সময় ব্যথা মানে পেইন করার যে ব্যাপারটা সেটা কম হবে। এখন আসেন হচ্ছে দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা ছিল আমার সবচেয়ে গুরুতর যে ভুলের জায়গাটা, যেটি আমি আমার নিজের এক্সাম পেপারগুলোতে আমি একেবারে অনার্স লাইফ পর্যন্ত করে গেছি। সেটি হচ্ছে গ্রিপিংয়ে, স্পিড রাইটিংয়ে। হ্যাঁ, হাতের লেখা সুন্দর হওয়ার জন্য একটা ফ্যাক্ট আপনাদের কাছে ক্লিয়ার করে নিই, সেটি হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অ্যাকর্ডিং টু সায়েন্টিফিক রিসার্চ, যে গ্রিপিংয়ের উপর হাতের লেখা সুন্দর হওয়াটা নির্ভর করে না, সেটি ঠিক আছে, কিন্তু আপনার হাতের লেখার স্পিডটা কিন্তু গ্রিপিংয়ের উপর অনেক কিছু নির্ভর করে। তো আমার যে ভুলের জায়গাটা ছিল সেটি হচ্ছে কি আমি কলমের অনেক সামনে কি করতাম, ধরতাম, অর্থাৎ আমার গ্রিপটা একেবারে সামনের দিকে ছিল। তো আপনি যদি কী করেন, আপনার কলমের গ্রিপিংয়ের আপনি যদি একেবারে সামনের দিকে গ্রিপটা করেন, তাহলে দেখা যাবে যে কি আপনি কলমটাকে দ্রুত নাড়াতে পারবেন না এবং
আপনার স্পিড কমে যাবে, পাশাপাশি প্রেশার বেশি হয়ে যায়। আপনি একটা জায়গায় খেয়াল করে দেন, চেক করতে পারেন যে আপনি কলমের একেবারে মুখের সামনের দিকে, প্রান্তের দিকে ধরে আপনি যদি কী করেন, লিখেন, তাহলে ওইখানে প্রেশার বেশি পড়ে। অর্থাৎ খাতার উল্টো দিকে চেক করে দেখবেন যে আপনার কি লেখার ছাপ অনেক বেশি। আবার আপনি যদি গ্রিপটা একটু পেছনে নিয়ে আসেন, আর একটু পেছনে নিয়ে আসেন, তাহলে যেটা দেখা যাবে যে আপনার প্রেশার কম পড়ছে এবং ওইখানে মুভমেন্টটা কি অনেক বেশি কমফোর্টেবল। এখন আবার অনেক পেছনে নিয়ে আসলে সেটা আবার ঝামেলা হয়ে যায়, তখন আপনি কন্ট্রোল করতে পারবেন না কলমটা। বাট হ্যাঁ, এখন আমাদের জন্য একটা পজিটিভ দিক হচ্ছে যে এখনকার দিনে যে কলমগুলো পাওয়া যায়, বেশিরভাগ কলমে অনেক ভালো গ্রিপার দেয়াই থাকে। সো আপনি গ্রিপিংটা অনেক সহজে করা যায়। বাট হ্যাঁ, এক্ষেত্রে আমার পরামর্শটা হচ্ছে আপনারা অবশ্যই যেটা দেখে নেবেন আসলেই আপনার গ্রিপিংটা কোন জায়গাতে ভালো হয়। আপনার নিজের গ্রিপিংয়ের জায়গাটা আপনি নিজেই ঠিক করে নেবেন যে কোন জায়গায় সামনে পিছনে, এটাই। তো তার মানে আমার নিজের ভুলের দুইটা জায়গা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমত হচ্ছে শোল্ডার মাসল ইউজ না করা, হাতে পেইন বেশি হতো। এবং দ্বিতীয় যে সমস্যাটি সেটি হচ্ছে যে গ্রিপিংটা সামনের দিকে করার কারণে কি হয়ে যেত, আমার স্পিডটা প্রেশার, লেখার সময় বেশি প্রেশার দিতাম এবং লেখা কী হয়ে যেত, আপনার স্পিডটা কমে যেত। তো আপনারা নিজেরাও চেক করে দেখতে পারেন যে আপনাদের সমস্যাটা আসলে কী হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে। তবে এছাড়া আরও কিছু ব্যাপার আছে যে গ্রিপিংটা দেখেন, একটু আগেও বলেছি যে গ্রিপিংয়ের উপর হাতের লেখা সুন্দর হওয়াটা নির্ভর করে না, বাট হাতের লেখার স্পিডটা কিন্তু গ্রিপিংয়ের উপর নির্ভর করে। এবং মানে আপনি গ্রিপিংটা প্রপার ওয়েতে না করলে আপনার কী হবে না, প্রপার মুভমেন্ট করতে পারবেন না, আপনার রিস্ট মুভমেন্ট বা আপনার ফিঙ্গার মুভমেন্টটা প্রপার ওয়েতে হবে না। এখন আসেন দ্বিতীয় যে বিষয়গুলো, কিছু ব্যাপার নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন। সেটি হচ্ছে গিয়ে কি, অনেকের ক্ষেত্রে আসলে এটা অবিশ্বাস্য মনে হলো সত্য, আপনি খাতার পেজগুলো চেঞ্জ করে, পেপার কোয়ালিটিটা চেঞ্জ করে কিন্তু হাতে লেখা দেখবেন যে এক ধরনের কাগজে, নিউজ প্রিন্টের কাগজে, আমাদের সময় কর্ণফুলীর কাগজ ছিল, তো এক এক ধরনের কাগজে কিন্তু কী হতো, কোয়ালিটি ভালো কোয়ালিটির কাগজে কিন্তু লেখা ভালো হয়, সুন্দর হয়, অনেক স্মুথ হয়। আবার আপনি আপনার কলম চেঞ্জ করে দেখেন, কলম যে খুব দামি হতে হবে সেটা ফ্যাক্ট না। যে কলমটা আপনার জন্য দেখবেন যে আপনি নিজে কমফোর্ট ফিল করছেন, সেটাই আপনার জন্য বেস্ট। সেটা দাম সেখানে কোনো বড় বিষয় না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার নিজের কমফোর্ট ফিল করা। ওকে, বেসিক কিছু জায়গা নিয়ে এতক্ষণ কথা বললাম, এখন আসি কীভাবে হ্যান্ড রাইটিংটাকে ইমপ্রুভ করা যায়। তো প্রথমেই যে প্রশ্নটা আপনাদের প্রতি সেটি হচ্ছে, আপনারা ইমপ্রুভ হ্যান্ড রাইটিং চাচ্ছেন না আপনারা বিউটিফুল হ্যান্ড রাইটিং চাচ্ছেন। একটা ব্যাপার খেয়াল করে দেন, আসলে বিউটিফুল হ্যান্ড রাইটিংয়ের একটা সময় খুব বেশি কী ছিল, কদর ছিল। সেই কদরটা এখন আর একটা আসলে সেই রকম আর নেই। আর যুগের পরিবর্তনের সাথে হাতের লেখার চাহিদাটা কমে যাচ্ছে। ইভেন আমরা এখন এমন একটা যুগ হয়তো আসবে আফটার 10 to 15 ইয়ার্স, যখন হচ্ছে হাতে লেখার প্রয়োজনই পড়বে না, ইভেন স্টুডেন্টরা এক্সাম দিবে টাইপিং করে, এরকম সময় আমরা ভাবতেই পারি। তারপরেও যেহেতু আমরা ওই যুগে এখনও যাই না, আমাদের হাতের লেখা নিয়ে চিন্তা করতে হচ্ছে। বাট হ্যাঁ, আমি একটা কথা বলি, আপনি যত সুন্দর হাতের লেখাই হোক না কেন, এক্সামের সময় দেখা যায় যে গিয়ে কি শেষ পর্যায়ে এসে যখন স্পিডে লিখতে যান, হাতের লেখাটাকে ঠিক রাখা যায় না। তো সেক্ষেত্রে আমি সবসময় যেটা বলি, সুন্দর হাতের লেখাটা গুরুত্বপূর্ণ না, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার একটা ভালো হ্যান্ড রাইটিং, যেটি কিনা সহজবোধ্য, অর্থাৎ যেটাকে বোঝা যায়। একজন পরীক্ষক যখন আপনার হাতের লেখাটা দেখবেন, সেটা দেখে যেন উনি বুঝতে পারেন এবং সেটা যেন নিট অ্যান্ড ক্লিন হয়। তারপরও সুন্দর হাতের লেখা কেনা যায়। তো সেই সুন্দর হাতের লেখাটা নিশ্চিত করার জন্য আমি আপনাদেরকে মাত্র 4টা ধাপ বলবো। আপনি 4টা ধাপ যদি নিশ্চিত করতে পারেন, তাহলে আপনার হাতের লেখা 4 দিনেও আপনি সুন্দর করে ফেলতে পারবেন। এটা নির্ভর করবে সম্পূর্ণরূপে যে আপনারা কত দ্রুত সেই 4টি ধাপ আপনারা ক্রস করবেন। তার উপর নির্ভর করে আপনারা 1 দিন, 2 দিন অথবা 1 সপ্তাহ বা 2 সপ্তাহে আপনি কী করতে পারবেন, আপনার হাতের লেখা বদলে ফেলতে পারবেন। তবে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারি যে একজন স্টুডেন্ট যদি সত্যিকার অর্থেই তার ইচ্ছে থাকে হাতের লেখাটা চেঞ্জ করতে চায়, তাহলে সে যদি 1 থেকে 2 মাস, 2 মাস সর্বোচ্চ সময় দিলে, বেশি হলে আরেকটু সময় 1 মাস যদি যোগ করে, অর্থাৎ 3 মাস সময় দিলে সে তার হাতের লেখা ড্রামাটিক চেঞ্জ করা সম্ভব। তো হাতের লেখা সুন্দর করার জন্য আমি যে থিওরি দিব, আসলে অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমার অন্যান্য ভিডিওগুলো দেখলে যে আমি থিওরি দিতে পছন্দ করি। সো আমি হচ্ছে এটা 4S থিওরি, অ্যাকচুয়ালি আপনারা বলতে পারেন যে 4টা S আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার হাতের লেখা সুন্দর করার জন্য। 4S থিওরির ফার্স্ট S হচ্ছে স্ট্রেট লাইন, অর্থাৎ আপনার হাতের লেখাটা কী হতে হবে, লাইনটা যেন স্ট্রেট হয়। তো এইটা আসলে আমি খুব মজা পাইছি আমার ব্যক্তিগত জীবনে, যে অনেকেই লাইন হাতের লেখার সময় লাইন সোজা করার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করে। আমি ইভেন এমনও দেখছি, আমার এখনও মনে পড়ে যে আমি SSC পরীক্ষার সময় এমন স্টুডেন্ট দেখছি যে সে কিনা কী করছে, একটা স্কেল নিয়ে আসছে, স্কেল ধরে ধরে লিখে, তারপর হচ্ছে স্কেলটা সরাই রস্বই ক্যার, দীর্ঘই ক্যার, ওই আকারগুলো দিয়ে থাকে। ইভেন আমি অনেক স্টুডেন্ট আছে যারা কী করে, আপনারা লেখার সময় নিচের মধ্যে একটা রোল টানা একটা কাগজ রেখে দেয় সাদা পেজের নিচে। তো
তো একজন এক পদ্ধতি ফলো করে। আমি আপনাদেরকে সেই জায়গাতে যাচ্ছি না। আমি সহজ ভাষায় যেটা বলব, আপনারা কি করতে পারেন, লাইনটা স্ট্রেইট রাখাটা জরুরি। তো সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, শুরুতে আপনি রুল টানা খাতায় লিখতে পারেন, অথবা আপনার ডট পদ্ধতি আপনি ইউজ করতে পারেন, অথবা নিচের দিকে কি রাখতে পারেন, স্কেলও ইউজ করতে পারেন আপনিও চাইলে, অথবা আপনি নিচের দিকে একটা কি রুল টানা পেজ ইউজ করতে পারেন আপনার পেজের নিচে। বাট হ্যাঁ, একটা পর্যায়ে এসে আপনি কি করতে হবে, আপনাকে ওই জিনিসগুলো বাদ দিতে হবে আপনি যখন এখন ম্যাচিউর পর্যায়ে চলে আসবেন। তবে এক্ষেত্রে আমি যে জিনিসটা সাজেস্ট করবো, সবচেয়ে ভালো কাজ দিতে পারে, আপনি আপনার খাতার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেখতে পারেন। অর্থাৎ আপনি লেখার সময় বাঁ হাতে, আপনি ডান হাতে যদি আপনি লিখেন, যেহেতু আমি বাঁ হাতটা প্রথমে চলে আসছিল, আপনি যদি ডান হাতের রাইটার হন তাহলে আপনি একটু টিল্ট করেন, অর্থাৎ একটু বাঁকায় ফেলেন খাতাটা। আপনি একটু এক্সপেরিমেন্ট করে দেখেন যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে খাতাটাকে বাঁকালে আপনি প্রপার লাইনটাকে কী করতে পারেন, লাইনটা আপনার সোজা হয়। কিংবা বাঁ হাতে হলে এদিকে আপনি একটু বাঁকায় ফেলেন আপনার খাতাটা। তো এই জায়গাটা আমাদের অনেক স্টুডেন্টরা কী করে, যে ছোটোবেলা থেকে যে অভ্যাসটা হয়ে যায় তারপরে আর বাঁকায় না। আপনি একটু এক্সপেরিমেন্ট করতে পারেন যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকালে আপনার জন্য সেই লাইনগুলোকে স্ট্রেট রাখাটা সহজ হয়। আপনাদের জন্য একটা মজার ইনফরমেশন দিতে পারি যে আমি নিজে বড় হয়ে যখন আবিষ্কার করছি ব্যাপারটা, আমি পুরাই হতবাক হয়ে গেছি। অনেকে হয়তো যে আপনারা অনেকে হয়তো একটু টিল্টটা করেন কম পরিমাণে, কিন্তু আমি যখন লিখি আমি পুরোটাই টিল্ট করে ফেলি। অর্থাৎ আমি লেখার সময় পুরোটা সোজাসুজি করে ফেলি খাতাটাকে। এটা আমার অভ্যাস হয়ে গেছে। ওকে, আপনারা আপনাদের অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেখতে পারেন। হয়তো সেই অ্যাঙ্গেল চেঞ্জ করার ফলে আপনাদের লাইনটা অনেক সোজা স্ট্রেট রাখাটা অনেক সহজ হবে। তো আমার থিওরি 2 নম্বর এসটি হচ্ছে সেম ফন্ট। অর্থাৎ আপনি যে ফন্টেই লিখেন না কেন, আপনাকে কী করতে হবে, সবগুলো লেটার সেম ফন্টে লিখতে হবে। আপনি গুল্লো করে লিখতে চান, আপনি লিখেন, সমস্যা নেই। আপনি আঁকাবাঁকা করে লিখতে চান, তাও লিখেন, সমস্যা নেই। আপনি কার্ভিং করে লিখতে চান, আপনি শার্প করে লিখতে চান, আপনি টানা লিখতে চান, কোনো সমস্যা নেই। আপনার যেভাবে ইচ্ছা লিখেন, যে কোনো ফন্টে লিখেন, কিন্তু আপনাকে কী করতে হবে, সেম ফন্টে লিখতে হবে। এটা খুবই জরুরি। আপনি যদি খারাপ লেখা লিখেন এবং সেই খারাপটাও যদি আপনি সুন্দর করে লিখতে পারেন, মানে খারাপগুলোও যদি সবগুলা খারাপ যদি সেম ফন্টে খারাপ হয়, তাহলে সেই খারাপটা দেখতে সুন্দর লাগবে। কি বিশ্বাস হচ্ছে না? বাস্তবতা হচ্ছে কি, যেমন রাস্তার মধ্যে কচু গাছ আপনি একদমই গুরুত্ব দেন না, কিন্তু আপনাকে আমি নিশ্চয়তা দিতে পারি, এখানে যদি 1 লাখ কচু গাছ যদি থাকে একটা, সেখানে হচ্ছে সারা পৃথিবী থেকে মানুষ আসবে সেই জায়গাটা দেখার জন্য। এটা একটা পর্যটন প্লেস হয়ে যাবে। অর্থাৎ খারাপ জিনিসও যদি কি থাকে, পরিমাণটা যদি হিউজ পরিমাণে হয়, সেটাও কিন্তু মানুষের কাছে কি হয়ে যায়, একটা সৌন্দর্যের বস্তু হয়ে যায়। অর্থাৎ সেই প্যাটার্নটা দেখতে ভালো লাগে। আপনাকে খেয়াল করে দেবেন, রাস্তাঘাটে আপনি প্রচুর শিমুল গাছ দেখেন, কিন্তু সেই শিমুল গাছটা আপনাকে অ্যাট্রাক্ট করে না। কিন্তু আপনি যখন কিংবা একটা তাল গাছ দেখেন, সেই তাল গাছটা আপনাকে খুব একটা আকর্ষণ করে না। কিন্তু কোনো একটা জায়গায় আপনি যদি 1000 তাল গাছ যদি এক সারিবদ্ধভাবে লাগানো থাকে, আপনারা কিন্তু পাগলের মতো ছুটে যাবেন সেই তাল গাছে নিচে সেলফি তোলার জন্য। এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক সিমিলারলি আপনার ফন্টটা সেম হতে হবে। খারাপ হোক ভালো হোক, আপনি যে ফন্টেই লিখেন না কেন, ফন্টগুলো যেন সেম টাইপের হয়। যদি সেম টাইপের হয়, অর্থাৎ সেম প্যাটার্নের হয়, তাহলে আপনি কি করতে পারবেন, আপনার লেখাটা সুন্দর একটা পর্যায়ে পৌঁছে যাবে। তবে এখানে পরামর্শ হচ্ছে, আপনারা ফন্টটাকে সেম করতে গিয়ে একসাথে করবেন না কাজটা। এখানে আপনাদের জন্য আমার কিছু টিপস আছে। প্রথমত হচ্ছে কি, ফন্টের ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, আপনার যে হাতের লেখাটা পছন্দ, মনে করেন আপনার কোনো একটা কাজিন, কোনো একটা ফ্রেন্ড, বা আপনার কোনো পরিচিত বড় ভাই হতে পারে, বা যে কেউ যার হাতের লেখাটা আপনার পছন্দ, সেই হাতের লেখার একটা ফরম্যাট আপনার সামনে কী রাখবেন, সামনে একটা নমুনা হিসেবে রাখবেন এবং সেটাকে কপি করার চেষ্টা করবেন। বাট অবশ্যই, তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন, সেই কপি করতে গিয়ে কী করবেন না, অবশ্যই একসাথে পুরোটা কপি করার চেষ্টা করবেন না। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে করতে হবে। প্যাটার্ন, আগে একটা প্যাটার্ন সেট করে নেবেন। দেখেন, খেয়াল করেন আমি কী করলাম, কয়ের সাথে ব, ধ, ঝ এগুলোর কী আছে, একটা মিল আছে। তো আমি যখন এই প্যাটার্নটা, কারণ অনেকে হচ্ছে শার্প করে লিখে, অনেকে গোলাকৃতি করে লিখে, অনেকে হচ্ছে ওইখানে লম্বা একটা টান দিয়ে লিখে, এক একজন এক এক ফন্টে লিখে। সো আপনি সেম টাইপের সবগুলো চেঞ্জ করার চেষ্টা করবেন একসাথে। ইংরেজির ক্ষেত্রে আপনি যে কাজ করতেন, বি, ডি, পি এইগুলো চেঞ্জ করেন, অথবা আপনি জি এবং ওয়াই একসাথে চেঞ্জ করার চেষ্টা করেন। একসাথে সবগুলো লেটার চেঞ্জ করবেন না, একটা প্যাটার্ন ধরে চেঞ্জ করবেন, ধীরে ধীরে চেঞ্জ করবেন। আমার থিওরি 3 নম্বর এসটি হচ্ছে সেম সাইজ। অর্থাৎ আপনি যে ফন্টে লিখলেন ভালো কথা, তারপর সবগুলো ফন্টের লেটার ফন্ট সাইজগুলো কিন্তু কী হতে হবে, সেম সাইজের হতে হবে। ভিন্ন ভিন্ন সাইজের হলে কী হয়ে যাবে, ঝামেলা ক্রিয়েট হয়ে যাবে। একটা জায়গায় খেয়াল করে দেবে, একটা বাগানের মধ্যে কী থাকে, সুন্দর বাগানের মধ্যে সবগুলো গাছকে একই সাইজে রাখা, কেটে ছেটে রাখা হয়। আপনার লেটারের মধ্যে সবসময় কী করতে হবে, সবগুলো লেটারগুলো যেন সেম সাইজের হয়।
সেম সাইজের হলে দেখবেন অটোমেটিক্যালি একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। এখন সেম সাইজ করতে গেলে আপনাদের জন্য যে পরামর্শ আমি সিম্পলি দিতে পারি সেটা হচ্ছে যে আমাদের মসজিদে নামাজ পড়তে গেলে দেখবেন যে বলা হয় কি যে বামের জনের দিকে তাকানোর জন্য, মানে আপনার বাম পাশের জনের দিকে তাকানোর জন্য ওইটার পায়ের সাথে মিল রেখে রেখে কী করতে হয়, মানে পাশের জন দাঁড়াতে হয়, তাহলে কিন্তু লাইনটা সোজা হয়, কাতার যেটাকে সোজা হয়। ধর্মীয় ব্যাখ্যা উদাহরণটা যদি স্কিপ করতে চাই তাহলে যেটা বলতে পারি, যেমন ধরুন আমরা ছোটোবেলায় স্কুলে আমরা জাতীয় সঙ্গীত গাইতাম, ওইখানে লম্বা লাইন ধরে দাঁড়াতে অনেক সময়, সেটা হচ্ছে গিয়ে কী যে একজনের সামনে হাত ধরে ধরে এখানে পিঠে হাত ধরে ধরে কী করতে হতো, আমরা লাইনটা সোজা রাখতাম। তো আমি সিমিলারলি এখানে অবশ্য লাইন সোজার কথা বলছি না, আপনি ঠিক পাশের লেটারটা যেভাবে লিখেছেন, বাম পাশে যেটা লেটারটা লিখেছেন, যেহেতু আমরা বাংলার কথা বলছি, ঠিক পাশেরটা কী করবেন, ঠিক তারটার সাথে ম্যাচ রেখে কী করবেন, আপনি লেটারটা লেখার চেষ্টা করবেন। তো আপনি সবসময় যদি এইভাবে প্রথম দিকে শুরুর দিকে যদি একটু আস্তে ধীরে ধীরে লিখেন এবং সচেতনভাবে পাশেরটার সাথে খেয়াল রেখে লিখে সামনের দিকে আগাতে থাকেন, তাহলে দেখবেন যে আপনার সাইজটা আপনি ঠিক রাখতে পারছেন। হাতে লেখা সুন্দর করার সর্বশেষ যে ধাপটি সেটি হচ্ছে গিয়ে সেম স্পেস, অর্থাৎ আপনি কি করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে সেম স্পেস দিতে হবে। একটা ওয়ার্ডের ভেতরেও যেরকম প্রতিটা লেটারের মাঝখানে সেম স্পেস দিতে হবে, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে সেম গ্যাপটা দিয়ে যেতে হবে। এটা হচ্ছে মানব সমাজে আমরা যেরকম দেখি যে কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। সো কিছু ওয়ার্ডকে আপনি বেশি সাইজ জায়গা দিলেন, ছেড়ে দিলেন, কিছু ওয়ার্ডকে কম জায়গা দিলেন, তাহলে সেটা তো একটা বৈষম্য হয়ে গেল, ঠিক না? সো সেই বৈষম্যটা লেখার ক্ষেত্রেও করা যাবে, লেখাও সেই বৈষম্যটা পছন্দ করে না। আপনি যদি কিছু লেটারে কম জায়গা দেন, স্পেস দেন, কিছু লেটারে কিছু বেশি স্পেস দেন, তাহলে লেখাটা সেসময় কী হয়ে যাবে, একটি সাম্প্রদায়িক লেখা হয়ে যাবে, রেসিস্ট লেখা হয়ে যাবে। তো সেই কারণে আপনাকে কী করতে হবে, লেখাটাকে সবগুলো ওয়ার্ডের মাঝে সেম স্পেস দিতে হবে। এক্ষেত্রেও সেম পরামর্শটা থাকবে, সেম সাইজের মতো পেছন দিকে তাকাতে হবে, অর্থাৎ পেছন দিকে অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো। থিওরি নিয়ে তো অনেক কথাই বললাম, কিন্তু শুধু থিওরি দিয়ে তো আমি আমার কন্টেন্টটা শেষ করতে পারি না। আপনারা জানেন সবসময় আপনাদেরকে কিছু বেশি দেওয়ার চেষ্টা করি। সো আপনাদের জন্য বোনাস কিছু টিপস দিব আমি। হেয়ার লাইজ দ্য 5 টিপস, আপনাদের জন্য 5টা খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে আমার। প্রথমত, লেখা শুরু করার আগে আপনারা ওয়ার্ম আপ করতে পারেন, এটা খুবই কাজ দেয়। ওয়ার্ম আপটা কীরকম হতে পারে, আপনি ডট ডট দিয়ে লাইনটা সোজা টানতে পারেন, ফির হরাইজন্টালি টানতে পারেন, অথবা আপনি ভার্টিক্যালি কিছু ডট ডট দিলেন, সেটাতে কী হয়, মাসলগুলো রিল্যাক্স হয়, এটা খুবই অনেক ভালো কাজ দেয়। এটা আপনি রেগুলার প্র্যাকটিস করতে পারেন, প্রতিদিন কিছু সময়ের জন্য 5 মিনিটস করতে পারেন। সেকেন্ড ওয়ান হচ্ছে স্পেসিফিক টাইম দেওয়া, অর্থাৎ আপনি আপনার হাতের লেখা নিয়ে যে সত্যিকার অর্থে যদি আপনি কাজ করতে চান, আপনি ইমপ্রুভড হাতের লেখা চান, তাহলে আপনাকে স্পেসিফিক টাইম দিতে হবে। প্রতিদিন আধা ঘন্টা একসাথে কখনোই হবে না, এগুলো কন্টিনিউয়াস লার্নিংয়ের ব্যাপার, আপনাকে আস্তে আস্তে একটু সময় দিতে হবে। প্রতিদিন কিছু নির্দিষ্ট সময়, যে 1 ঘন্টা, বা আমি পড়ার টেবিলে বসেই শুরুতে কী করবো, 5 মিনিটস লেখা প্র্যাকটিস করবো, বা পড়ার টেবিলে বসেই আমি 10 মিনিটস লেখা প্র্যাকটিস করবো, তাহলে কিন্তু কী হয়ে যাবে, দেখা যাবে যে প্রতিদিন 10 মিনিটস করে সময় দিতে দিতে একসময় এটা কিন্তু হিউজ একটা ইম্প্যাক্ট নিয়ে আসবে আফটার 3 or 4 মান্থস। নাম্বার 3 হচ্ছে কখনোই হাতে লেখা ইমপ্রুভ করতে গিয়ে তাড়াহুড়া করবেন না, একসাথে সুন্দর করার চেষ্টা করবেন না, স্টেপ বাই স্টেপ করবেন। লেটারগুলোকে ধীরে ধীরে, হাতে লেখা সোজা করতে যাচ্ছেন, শুধু সোজা করার দিকে ফোকাস করেন। হাতের সাইজ ঠিক করতে যাচ্ছেন, শুধুমাত্র সাইজ করার দিকে ফোকাস দেন। আপনি ফন্ট ঠিক করতে যাচ্ছেন, সেম প্যাটার্নের ফন্টগুলো ঠিক করেন, অর্থাৎ একসাথে পুরোটা করতে যাবেন না, ধীরে ধীরে করার চেষ্টা করবেন। নাম্বার 4-এ আমি যে টিপসটি দিব সেটি হচ্ছে যে, দেখা যায় যে অনেকের আসলে হাতের সুন্দর করে লেখার মতো সব ধরনের ক্যাপাসিটি আছে, তার সব কিছুই আছে, তারপরেও হাতের লেখা সুন্দর করতে পারে না, শুধুমাত্র একটা জিনিসের অভাবে, সেটি হচ্ছে মোটিভেশন। আসলে তার হাতের লেখা সুন্দর করার সেরকম দৃঢ় কোনো ইচ্ছেই নেই, এবং আমি এটা মোটামুটি নিশ্চয়তা দিতে পারি এবং আমি চ্যালেঞ্জ করতে পারি, একটা স্টুডেন্ট যে কিনা তার হাতের লেখা সুন্দর করতে যাচ্ছে, সত্যিকার অর্থে যদি চায়, এবং সে যদি 3টা মাস জাস্ট 15 মিনিট করে টাইম দেয়, তাহলে কিন্তু সে 3 মাস পরে তার হাতের লেখাটা ড্রামাটিক চেঞ্জ হয়ে যাবে। সো মোটিভেশন এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আসলে আপনি কি চাচ্ছেন কিনা, আপনার হাতের লেখা ইমপ্রুভ করতে চাচ্ছেন কিনা, তার উপর অনেক কিছু নির্ভর করে। অ্যান্ড ফাইনালি আপনাদেরকে আমি যেটি সাজেস্ট করতে পারি সেটি হচ্ছে, আপনাদের স্পিডটা বাড়ানো দরকার হাতের লেখার। তো স্পিড বাড়ানোর জন্য যেটা করতে পারেন সেটি হচ্ছে, স্লো মোশনে যে গানগুলো হয়, সেই ধরনের গানের যে লিরিক্সগুলো, সেগুলো একটা গান বাজায় কী করতে পারেন, লিরিক্স লেখার চেষ্টা করতে পারেন। নিজেকে চ্যালেঞ্জ করার একটা সুযোগ এখানে আছে। সো আমি এতক্ষণ আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম কীভাবে হ্যান্ডরাইটিং ইমপ্রুভ করা যায়, বা হ্যান্ডরাইটিংয়ের ক্ষেত্রে আমরা কী কী প্রবলেমের মুখোমুখি হই, বা কী এবং সেই প্রবলেমগুলোর সমাধানগুলো কী কী হতে পারে। এবং এখানে আমি কিছু বেসিক প্রবলেমের জায়গা বলেছি, যেগুলো হয়তো আমি হয়তো চেঞ্জ করতে পারবো না, বিশেষ করে গ্রিপিং কিংবা আমাদের শোল্ডার ইউজের জায়গাটা। সেগুলো নিয়ে আপনারা কী করতে পারেন, নেক্সট জেনারেশন যারা আপনাদের পরবর্তী জেনারেশনে, তাদেরকে যাতে প্রপার ওয়েতে তারা রাইটিংটা শিখতে পারে, সেই জায়গা দেখে আমরা একটু ফোকাস দেবো। বাট আমি আবারও বলছি, হাতের লেখা সুন্দর হওয়ার জন্য কিন্তু গ্রিপিং গুরুত্বপূর্ণ না, বাট স্পিডের জন্য গ্রিপিংটা খুবই গুরুত্বপূর্ণ।
বাট সব কথা শেষ কথা হচ্ছে আপনার যদি সত্যিকার অর্থে ইচ্ছে থাকে এবং আপনি যদি সময় দেন তাহলে হ্যান্ডরাইটিংটা ইমপ্রুভ করাটা খুব সহজেই সম্ভব। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো এপিসোড।